টি টেবিলে রাখলেই হতো, এখানে নিয়ে আসতে গেলি কেন? না না আন্টি, এমনি বাসায় কিছু খেলে সাথে সাথে ধোয়ার অভ্যাস তো তাই। তিনি মুচকি হেসে তার সাথে টুকটাক কথা বলতে বলতে একটি ছোট্ট ট্রেতে এক গ্লাস পানি আর ছোট বাটিতে দুটো মিষ্টি সাজিয়ে ফাতেমার হাতে দিলেন। নে মা, পানির সাথে মিষ্টিগুলো দিয়ে আসিস। তালহাদের বাসা থেকে এসেছে বলিস। ফাতেমা মাথা নেড়ে বের হতেই তাহিয়াও তার পিছু নেয়। মেহরিনকে বসতে বলে সে ফাতেমার সঙ্গে উপরে ওঠে। ফারিসের ঘরে ঢোকার আগে সে ফাতেমাকে আটকে দিয়ে বলল, দাঁড়াও দাঁড়াও, তুমি বরং গিয়ে মেহেরিনকে নিয়ে আসো। তোমাদের ছাদে যাব, দাও এগুলো আমি দিচ্ছি ফারিস ভাইকে। ফাতেমা ট্রেটা তাহিয়ার হাতে দিয়ে যেতে নিয়ে থেমে যায়। করিডোরের ফুলদানি থেকে নিচে পড়ে থাকা ফুল দেখে তা উঠিয়ে ঠিক করতে শুরু করলো। তা দেখে তাহিয়া দাঁড়িয়ে হাঁসফাঁস করতে থাকে। সে না গেলে এই কাজ শেষ হবে কিভাবে? ফুলদানি ঠিক করার শেষেও তাহিয়াকে একই জায়গায় দাঁড়িয়ে থাকতে দেখে ফাতেমা বলল, কি হলো আপু, যাও না কেন? ভাইয়ার তেষ্টা পেয়েছে, দেরি হলে চিল্লাবে নয়তো। ফাতেমার কথায় আর উপায় না দেখে ঢুকে গেল ঘরে। তার প্ল্যান ভেস্তে গেছে ভেবে মনটা খারাপ হয়ে গেল, কিন্তু ঘরে ঢুকতে দেখে ফারিস নেই। ওয়াশরুমের দিকে তাকাতেই দেখে দরজাটা ভেতর থেকে লাগানো, লাইটও জ্বালানো, মানে সে ভেতরে। সঙ্গে সঙ্গে তাহিয়ার মুখের শয়তানি হাসি ফুটে উঠল। দ্রুত ট্রেটা পাশের ড্রেসিং টেবিলের উপর রেখে কোমরে গোজা কাগজ বের করলো। কালো মিষ্টিটা দুই ভাগ করে তাতে কাগজে আনা মরিচের গুঁড়ো ঢোকাতে লাগলো মনোযোগ দিয়ে। নিজের কাজের ফাঁকে হঠাৎ ফারিসের গলা শুনে চমকে ওঠে। তড়িঘড়ি দুই হাত লুকিয়ে নিয়ে পেছনে ফিরে তাকায়। কি করছিলে? কই, কিছু না কিছু না। ফারিস সন্দিহান চোখে তাকিয়ে বলল, তোমাকে মেয়ে আমার সুবিধার ঠেকছে না, সত্যি করে বলো। না না, সত্যি বলছি কিছু না, শুধু আপনার জন্য পানি আর মিষ্টি নিয়ে এসেছিলাম। ফারিস স্থির হয়ে কিছুক্ষণ তার দিকে তাকিয়ে থাকলো, তারপর হঠাৎ হেসে উঠে বলল, তো দাও পানি। তাহিয়া তাড়াহুড়ো করে পেছনে ফিরে মিষ্টিটা বাটিতে রেখে হাত ঝেড়ে ট্রে হাতে এগিয়ে গেল। এই নিন, এই কালো মিষ্টিটা আগে খাবেন। কেন? মানে ওইটা বেশি মজার আর কি, আমি খেয়েছিলাম, ভালো লেগেছিল তাই বলেছি। ফারিস মনে মনে হেসে উঠল, তবে মুখের হাসি না এনে গম্ভীর কণ্ঠে বলল, তাহলে তুমি ওটা খেয়ে নাও। না না, আপনি খান, বাসায় আরও আছে, আমি ওখানেই খাবো। তা শুনে ফারিস পানি খেতে খেতে বলল, তাহলে এগুলো ফাতেমাকে দিয়ে দিও, আমি মিষ্টি খাই না। এহ, তা বললে হবে না, আপনার খেতেই হবে। বলে ট্রেটা পাশে রেখে কালো মিষ্টি হাতে নিয়ে ফারিসের মুখের সামনে ধরে। তাহিয়ার আচমকা কাণ্ডে ফারিস থমকে দাঁড়ায়। মেয়েটা এমন করবে সে ভাবেইনি। সে আরেকটু এগোতে ফারিসের মুখ হাঁ হয়ে যায়, আর তাহিয়াও সুযোগ বুঝে পুরো মিষ্টিটাই ঢুকিয়ে দিল তার মুখে। সাথে সাথে মুখে বিশ্বজয়ের হাসি ফুটে ওঠে তার। তাহিয়ার মুখের সে হাসিতে ফারিসের চোখ যেন আরও আটকে গেল। হঠাৎ মনে হচ্ছে যেন বুকে কিছু একটা ভীষণ জোরে ধাক্কাধাক্কি করছে। কোনো রিয়াক্ট না করে চুপচাপ চিবিয়ে নিল মিষ্টিটা, আর তাহিয়া তাকিয়ে আছে তার ঠোঁটের দিকে। কখন গিলবে আর ঝালে চিৎকার করবে সে অপেক্ষায়, কিন্তু পুরোটা খাওয়ার পরও তার কোনো রিয়াকশন না দেখে তাহিয়া হতভম্ব। আপনার কি কিছু লাগেনি? ফারিস শুধু মাথা নাড়ল। তাহিয়া হতাশ, হয়তো মরিচে ঝাল কম ছিল, অথবা ফারিস ঝাল খেতে পারে। তার প্ল্যান ফ্লপ, মনটা খারাপ হয়ে যায়। তার ঘর থেকে বের হতে হতে বলল, শুনুন, আমি বাসায় যাচ্ছি, 5 মিনিট পর আমি ছাদে উঠব, আপনিও আপনাদের ছাদে আসবেন, একটা জিনিস দেখাবো। বলেই চলে গেল। তাহিয়া বের হতে ফারিস দ্রুত পায়ে ওয়াশরুমে ঢুকে মুখে চেবানো মিষ্টিটা ফেলে কুলি করতে লাগলো। ঝালে তার মুখ লাল হয়ে গেছে, যদিও গিলেনি কিন্তু চিবিয়েছে, আর এতেই এত ঝাল লেগেছে। এমনিতেও ঝাল খেতেই পারে না সে। কুলি করেও আরাম না পেয়ে বাড়ির সাদা মিষ্টিটা মুখে পুরে নিল। আয়নার দিকে তাকিয়ে আনমনেই হেসে উঠল। মেয়েটা এত বুদ্ধ, আয়নায় তো সবই দেখা যাচ্ছিল, তবে বেশ মাথা খাটিয়েছে প্রতিশোধ নিতে। প্রায় 5 মিনিট পর পানি টানি খেয়ে নিজেকে ঠিক করে ছাদে যায় সে। ছাদে উঠতেই তাহিয়াদের ছাদের দিকে এগোয়। তাদের ছাদে কেউ নেই, তা দেখে কপাল কুঁচকে রেলিং ঘেঁষে দাঁড়ায়। মেয়েটা তাকে আসতে বলে নিজে আসেনি। কয়েক মিনিট অপেক্ষা করে মোবাইল বের করতে যায় সে।
অমনি তাহিয়ার গলা ভেসে ওঠে। ফারিস ভাইয়া, আপনার নাম কি? এহেন প্রশ্ন শুনে ফারিস হতভম্ব হয়ে যায়। মাথা তুলে বোকার চাহনিতে তাকায় সামনে, তবে সামনের ছাদে কেউ নেই। তখনই শোনে মেহরিনের ফিসফিসিয়ে দেওয়া বকা। গাধা, নাম নিয়েই তো ডাকলি, আবার নাম জিজ্ঞেসছিস কেন? অন্য প্রশ্ন কর। তা শুনে তাহিয়া থতমত খেয়ে যায়। এদিকে ফারিস হেসে ওঠে কিছু একটা ভেবে। তাহিয়াকে না দেখে কপাল কুঁচকে বলে, তাহিয়া, তুমি কি ছাদে এসেছ? তাহিয়া সাথে সাথে বলে, আরে আপনার সামনেই তো, দেখছেন না? তার কথা শুনে ফারিস ফিক করে হেসে উঠল। আমার ট্রিক্স আমার সাথে খাটালে কিন্তু চলবে না। আমি বুঝে গেছি তুমি যে রেলিংয়ের নিচে। সঙ্গে সঙ্গে তাহিয়া বলল। তবে খুঁজেই দেখুন, যদি পেয়ে যান। তার ওভার কনফিডেন্স দেখে ফারিস উকি দিয়ে ছাদের চারপাশে চোখ বোলায়, তবে কেউ নেই। খোলামেলা ছাদে লুকিয়েছে কোথায় ভাবতেই চোখ পড়ে সিঁড়ির দরজায়। তুমি সিঁড়ির রুম থেকে কথা বললে তো আর আমি দেখবই না। আমি আপনার সামনেই সিঁড়ির রুমে নেই। বিশ্বাস না হলে আমাদের ছাদে এসে চেক করে দেখুন। এবার ফারিসের কপালে ভাঁজ পড়ল, মেয়েটাকে কোথাও দেখছে না। এবার দেওয়াল টপকে তাদের ছাদে যায়। অবুঝ মুখে সিঁড়ি রুম সহ পুরো ছাদ খুঁজে, তবুও তাহিয়াদের পায় না। তা দেখে সে ফের তাদের ছাদে ফিরে আসে। তাহিয়া, তুমি কোথায়? সত্যি করে বলো। তার অবস্থা দেখে তাহিয়া মিটিমিটি হেসে বলল, আরে আমি তো আপনার সামনেই। মিষ্টির সাথে চোখও খেয়ে ফেলেছেন নাকি? আমার কথা আমাকে ফিরিয়ে দেওয়া হচ্ছে? আরে না, আপনার মন্ত্র তো কাজ করেছে। আমি ম্যাজিক শিখে ফেলেছি। ফারিস দুহাত গুজে বলল, এসব আবুল তাবুল মন্ত্র সারা জীবন মুখে জপলেও কাজ হবে না। ফাইজলামো বাদ দিয়ে সামনে এসে দাঁড়াও। আমি তো আপনার সামনেই। বিশ্বাস না করলে নাই, আমি গেলাম নিচে। কথাটুকু বলতে হঠাৎ বাতাসে তাদের ছাদের দরজা নড়ে ওঠে। তা দেখে সঙ্গে সঙ্গে তাহিয়া বলল, বিশ্বাস না হলে দেখুন, দরজা নাড়িয়ে গেলাম, এখনো দরজার কাছে। টাটা। তাহিয়ার কণ্ঠ থেমে যেতে ফারিস বাঁকা হেসে উঠল। তারপর বিড়বিড়িয়ে বলার নাটক করে জোরেই বলে ওঠে, মেয়েটা কোথায়? পাচ্ছি না। সে কি নিচে? নিচের দিকেও দেখে, কিন্তু সেখানেও কেউ নেই। আনমনে কিছু ভাবতে ভাবতে পেছনে ঘুরতে যাবে, হঠাৎ কয়েকজন একসাথে লাফিয়ে এসে চিল্লিয়ে ওঠে। ভাও। হঠাৎ করে আসায় ফারিস দুকদম পেছনে যায়। চিৎকারে দুহাত কানে দিয়ে দাঁড়ায়। সামনে তাকিয়ে দেখে তাহিয়া, মেহরিন, ফাতেমা তিনজনই হাসতে হাসতে ঢলে পড়ছে। তাহিয়া তো হাসতে হাসতে বলে, ইয়ে, আমিও বোকা বানিয়েছি, ভয় আমি দেখিয়েছি। ফারিস ধপধপ পা ফেলে এগিয়ে এসে বলে, ইডিয়েট, কোথায় ছিলে? আমরা তো আমাদের ছাদে এপাশে ছিলাম, তুমি তো বুঝতেই পারোনি। সত্যি ভয় পেয়েছো ভাইয়া? বলে সে আবারও হাসতে লাগলো, যেন সার্কাস দেখছে। তা দেখে ফারিস এক ধমক দিয়ে বলল, শারাপ, আমি ভয় পাইনি, জানতাম এমন কিছুই। আর এভাবে সারের মতো কে চিল্লায়? সঙ্গে সঙ্গে ফাতেমাও ছুটে তাদের বিদায় দিতে। তাহিয়া যাওয়ার দিকে তাকিয়ে মাথা চুলকে হালকা হাসে ফারিস। বোকা আসলে কে হয়েছে তা তো সেই জানে। সে তো প্রথমেই তার কথা শুনে বুঝে নিয়েছিল শব্দ তার পেছন থেকে আসছে, তবুও কন্টিনিউ করেছে মেয়েগুলোর বাচ্চামিগুলো উপভোগ করতে। রাত 9:50। চায়ের দোকানে বসে আছে সব বন্ধুরা। গল্পে গল্পে এক একজনে 2-3 কাপ করে চা শেষ হয়ে গেছে ইতিমধ্যেই। অক্টোবরের শেষ ভাগ, হাওয়ার এখন হালকা ঠান্ডা ছোঁয়া। রাত নামলেই সেই শীতল বাতাস চায়ের দোকানের টিন শেড ছুঁয়ে কেমন একটা নরম আরাম এনে দেয়। এই জায়গাটায় তাদের আড্ডাখানা। বেশিরভাগই যে যার কাজ শেষে এখানে এসে বসে। 6টা, কখনো বা 6:30টায় সবাই এখানে একত্রিত হয়। তারপর নিজেদের গল্প, হাসাহাসি সব মিলিয়ে রাত 8-9টা পর্যন্ত জমজমাটি থাকে পরিবেশ। সকলেই দোকানের সামনে পাতা বেঞ্চে বসে আছে, তবে তালহা তাদের থেকে কিছুটা দূরে রাস্তার একপাশে নিজের গাড়ির সঙ্গে হেলান দিয়ে দাঁড়িয়ে চা খাচ্ছে। আশেপাশে নিরিবিলি পরিবেশটা দেখছে আর নিজের সাথে বোঝাপড়া করছে। এ বয়সে এসেও নিজের মনের সঙ্গে ছোট ছোট বিষয়ে লড়াই করতে হবে তা ভাবতেও পারেনি। তার ভেতরে এক অদ্ভুত তুলনা চলছিল। একদিকে তার চোখে ভেসে উঠছিল স্কুল কলেজের ছেলে মেয়েদের, যাদের প্রেম রোজ দেখা, ছোটোখাটো ঝগড়া, একটুখানি রাগ, সঙ্গে সঙ্গে মন ভোলা। তাদের সেই হালকা দৌড়ঝাঁপ ভরা প্রেমের চিন্তাগুলো সহজ, সরল, ভাঙানো ছোট, আর মানিয়ে নেওয়াটাও সহজ।
তাদের কাছে প্রেম ভালোবাসা কত সহজ, সহজেই নিজের মনের ভাব সামনের ব্যক্তির কাছে উপস্থাপন করতে পারে। আর অন্যদিকে সে নিজে বয়সে বড়, বোঝাপড়ায় আরও পরিণত। তার কাছে তো এগুলো আরও তুচ্ছ হওয়ার কথা ছিল, কিন্তু মনে হচ্ছে আরও কঠিন হয়ে উঠেছে। যে বয়সে ভেবেছিল সব কিছু সহজ হবে, সিদ্ধান্তগুলো পরিষ্কার হবে, সে বয়সে উল্টো অনুভব করছে নিজের মনের গভীর দ্বন্দ্ব। একসময় যেসব অনুভূতি নিয়ে হাসাহাসি করত, আজ সেগুলোই যেন তাকে পিছু টানছে। এই ফারাকটা ভাবতে ভাবতেই তার মনে হলো হয়তো সে সোজা জিনিসটাকে জটিলভাবে দেখছে। তোজোরা ওদিক থেকে একের পর এক ডাকছে, কিন্তু তালহা যাচ্ছে না। তার মাথা হাতে চোট দেখে ওরা সেই আসছে থেকেই মজা ওড়াতে শুরু করেছে, এমনকি খোঁচা মেরে গানও ধরেছে। তোর প্রেমে পিছলে আমি মাথা ফাটিয়েছি, হোক না বয়সের ফারাক সব সাইডে ফেলেছি, মাইক নিয়ে বলবো সবাই শোন শোন শোন, বেশি করেছি প্রেম করেছি করবই তো, আরে বেশি করেছি প্রেম করেছি করবই তো। তাদের এসব ফাজলামো দেখে বিরক্ত হয়ে তালহা এদিকে চলে এসেছিল, কিন্তু তারা ডাকাডাকি করেই যাচ্ছে, না গেলে যে শান্তিতে দাঁড়িয়ে থাকতেও দিবে না তা জেনেই বাধ্য হয়ে দোকানের বেঞ্চে গিয়ে বসলো। চায়ের কাপটা ছোট ছেলেটার হাতে দিয়ে সিগারেট ধরালো। রিশাদ একটু ঝুঁকে তাকালো তার মুখের দিকে, রোদলার ভঙ্গিতে বলল, ভাই, ব্যাপার কি? অন্যদিন হলে 7টা বাজতেই বাসায় যাওয়ার জন্য উদগ্রীব হয়ে থাকিস, যেন বউ অপেক্ষা করছে। আজ দেখছি 10টা বেজে যাচ্ছে, কোনো তাড়াই নেই। সামি তাকে থামিয়ে টিটকেরে মেরে বলল, আরে বউকে তো রেখে আসে বাসায়, দেখছিস না মেহরিন আসার পর থেকে কেমন তাড়া থাকে বাসায় ফেরার। তাদের কথায় তালহা ঠোঁট শক্ত করে। গরম চোখে তাকাতেই ওরা মিটিমিটি হেসে চুপ হয়ে গেল। তালহা দীর্ঘশ্বাস ফেলে বলল, বাসায় যেতে অস্বস্তি লাগছে, তাই যাচ্ছি না। রিশাদ মৃদু হাসল। ছেলেটাকে বেশ অপদস্থ করতে পেরেছে তারা। ধুর ভাই, স্বামী স্ত্রীর মাঝে আরো কত কি হয়, তুই তো সামান্য টাচই করেছিস। তার কথায় তালহা বিরক্ত মুখে চোখ ওপরে তুলে কয়েক সেকেন্ড চুপ থেকে বলল, আমাদের মধ্যে তো স্বামী স্ত্রীর সম্পর্কটাই নেই, আমি নিজে অস্বীকার করেছি তাকে। রিশাদ ভ্রুকুচকে বলল, তো কি হয়েছে? শরীয়ত মোতাবেক তো তোদের হালাল সম্পর্ক, সেখানে একটু একটু টাচ মাছ নর্মাল জিনিস। তালহা বিরক্ত হয়ে চুল টেনে ধরে চোখ শক্ত করে বন্ধ করলো। স্পষ্টই বোঝা যাচ্ছিল তার ভেতরকার অস্বস্তি। এক মুহূর্ত নিঃশব্দ থেকে অপরাধী কণ্ঠে বলল, কিন্তু সে আমার ক্যারেক্টারের দিকে আঙুল তুলবে, মেহরিন কি ভাববে আমাকে নিয়ে? আমি নিজে তার মুখের উপর তাকে অস্বীকার করেছি, আবার নিজেই। ছি, হাউ লেম। তালহার কথার মাথামুন্ডু কেউ বুঝতে পারছিল না। সামান্য ছুঁয়েছে বলে মেয়েদের মতো এমন নাটক শুরু করেছে কেন? তুর্য রেগে গিয়ে বলে, তুই কি মেয়ে নাকি সারা, বউকে টাচ করতেই পারিস, এতে এত ঢং করার কি আছে? হঠাৎ স্যামি সন্দেহজনক চোখে তাকালো তালহার দিকে। চোখ দুটো সরু করে মুখ ফুসকে বলে ফেলল, তাহলে কি বউ মানিস না বলে বাসর সেরে ফেললি? তার এসব উল্টাপাল্টা ভাবনা শুনতেই তালহা বড় বড় চোখ করে চেয়ে সঙ্গে সঙ্গে স্যামের পিঠে এক ঘুষি মেরে বলল, শালা আমি জাস্ট কিস করেছি, আর কিছু করিনি। তাদের কথা জালে ফেসে সেও যে মুখ ফসকে স্বীকার করে বসলো, তা বুঝিয়ে মুখটা ভোঁতা হয়ে গেল তার। এদিকে তার কথা শুনতে সবাই বিস্ফারিত চোখে তাকায় তার দিকে, একসাথে চেঁচিয়ে ওঠে। কি? রিশাদ তালহার কপাল গাল ধরে পরীক্ষা করতে করতে বলল, তুই ঠিক আছে তো? জিন ভূত ধরেছে নাকি? কেমনে কি? তালহা ঝাড়া মেরে হাত সরিয়ে দিল। শোন, আপ ঠিক আছে। এরপর শুরু হলো তাদের ডাবল মজা। কেউ হাসতে হাসতে উল্টে পড়ছে, কেউ বয়স বয়স বলে মাথা খেয়ে ফেলছে। এক কথায় মশলা ছাড়াই যেন তালহাকে রান্না করে ফেলেছে এক একজন। ভাই, তোকে তো নিরামিষ ভাবতাম, তুই এসবও করতে জানিস? ছি ছি, তোর সাথে তো বসতেই লজ্জা লাগছে। আমরাও শালা হেব্বি সিয়ানা, দেখতে মোল্লা কিন্তু টুপির নিচে সব শয়তান। ছি ছি, তাহলে পেপি তুমিও শেষমেশ বয়সের ফারাক ভুলে? তাদের এক একজন এমন নাটক করছে যেন সে না জানি কি করে বসেছে। তাদের কথায় তালহায় লজ্জা পাচ্ছে। বেচারার কান লাল হয়ে উঠেছে অলরেডি। রেগে সবকটাকে চেপে ধরে সে। আর একটা কথা বলবি তো বংশের বাতি নিভিয়ে দেব। এয়া বলে দল, দুনিয়া এত শুদ্ধ পুরুষ কে আছে? সবাই নিজের বুঝ বোঝে,
রিশাদ গলা থেকে তালহার হাত সরিয়ে হাসতে হাসতে বলল, তাই বলে কাউকে অস্বীকার করে আবার তার উপরে অধিকার খাটানো? ছি তালহা, হোয়ার গেল ইয়োর সো কল্ড স্টেটমেন্ট? শাট আপ। আমি ইচ্ছে করে কিছু করিনি, সবই তাহসানের দোষ। তাহসান নামটি শুনতেই ছেলেগুলো এবার একটু সিরিয়াস হলো, হাসি মিলিয়ে গেল। সবার চোখে এক প্রশ্ন, তাহসান আবার এলো কোথা থেকে? সে আবার কি করলো? তালহা সিগারেট শেষ টান দিয়ে ফেলে দিল, জোরে একটা নিঃশ্বাস নেয়। শব্দটা দীর্ঘ আর রাগে মেশানো, যেন ভীষণ রেগে আছে কারো উপর। পকেট থেকে চুইংগাম বের করে মুখে দিয়ে উঠে দাঁড়ায় সে। অন্ধকার রাস্তার দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলল, মেহরানকে দেখলেই তাহসান আর তার ওই ইনসিডেন্টটা মাথায় আসে, আর তখন ভীষণ রাগ লাগে। নিজেকে কন্ট্রোল করতে পারি না। কালও তাই হয়েছিল, রাগে কামড়ে দিয়েছে। ইচ্ছে করছিল ঠোঁট মুখের অবস্থা এমন বানিয়ে দিই যেন আর কোনো ছেলে ফিরও না থাকে। কথা বলতে বলতে গরম হয়ে উঠল সে। বুক ওঠানামা করছে, কপালে হালকা ঘামের রেখা। ফুঁসতে ফুঁসতে শার্টের ওপরে বোতাম খুলে ফেলল। শরীর থেকে যেন গরম হাওয়া বের হচ্ছে। তার অবস্থা দেখে তারা এবার আর হাসলো না। সকলেই অল্প হলেও আন্দাজ করলো তার ভেতরের অবস্থা। ছেলেটা নিজের পার্সোনালিটি ধরে রাখতে গিয়ে ঠিকমতো ভালোবাসা প্রকাশ করতে পারছে না, যেন নিজের অনুভূতির সাথে নিজেই লড়ে যাচ্ছে। সে চেষ্টা করছে স্বাভাবিক থাকতে, কিন্তু তার স্বভাব, তার ইগো, তার অভ্যেস, এসব কিছুই যেন তাকে আটকে দিচ্ছে অনুভূতি প্রকাশ করতে। কিন্তু যতই আড়াল করে রাখুক, নিজের ভেতরের টানাপোড়েন লুকানো যায় না। এসব মানুষের অবস্থা খুবই শোচনীয় হয়। তাদের মন টানে একদিকে আর মাথা থামিয়ে দেয় আরেকদিকে। রিশাদ এগিয়ে গিয়ে কাঁধে হাত রাখলো, বুঝিয়ে বলল, যা হওয়ার হয়েছে ভুলে যা ভাই, ছোট্ট একটা ঘটনা। মেহরিনকে একবার বুঝিয়ে দিস তোর ওইরকম কোনো ইন্টেনশন ছিল না। তালহা চোখ এড়িয়ে নিচু স্বরে বলল, আমি নয় বলে দিলাম, তারপর যদি জিজ্ঞেস করে কেন রাগ উঠেছিল, কি বলবো? মেহরিন কি ভাবছে আমাকে নিয়ে? ওর সামনে যেতেই তো কেমন অস্বস্তি লাগছে। তা ঠিক, তোর একটু ভেবে চিন্তা করা উচিত ছিল। মেহরিন এখনো ছোট, মেয়েটার যদি একবার তোর সাথে আনকমফোর্টেবল লাগে, দূরত্ব আরো বেড়ে যাবে কিন্তু। আর ফিউচার নিয়ে ভাবছিস কিছু? তালহা প্রশ্নবোধক চোখে তাকালো। তা দেখে রিশাদও সরাসরি বলল, মানে তোদের ফিউচার? তালহা দীর্ঘশ্বাস ফেলল, চোখ নামিয়ে রাস্তার কংক্রিটের উপর রাখলো, ধীর গলায় বলল, জানি না, এখনো ক্লিয়ার না, আগে তার দিকে ক্লিয়ার হই। রিশাদরা হতাশ। এ ছেলেটা নিজের অনুভূতি মুখে স্বীকার করতেই চায় না। তবে আগে এমন ছিল না। তালহার বাবা চলে যাওয়ার পর যেন পুরো তালহাটাই বদলে গেছে। চন্ন ছাড়া তালহা হঠাৎই গম্ভীর, ভারবহ মানুষ হয়ে উঠেছে। এখন কেমন সব কিছু নিজের ভেতরে রাখে। তবে তারা তো তাকে চিনে, তাই জোর করে হলেও কথা বের করেই ছাড়ে। হয়তো এজন্যই হাজার ব্যস্ততার ভেতরেও তালহা প্রতিদিন ছুটে আসে তাদের কাছে একটু শান্তির জন্য। বাইরে যতই রুক্ষ হোক, এই বৃত্তেই তার নিঃশ্বাস নেওয়া নিরাপদ জায়গা। এটাই তার একমাত্র কমফোর্ট জোন, একমাত্র জায়গা যেখানে সে মন খুলে থাকতে পারে। বন্ধুত্ব এমন এক বন্ধন যা কখনো রক্তের সম্পর্ক থেকেও ঘন হয়। এ মানুষদের পাশে মন ভার করে বা দুঃখ নিয়ে বেশিক্ষণ টিকে থাকা যায় না। তাদের কথা, হাসে কিংবা শুধুমাত্র পাশে থাকায় যেন সব সমস্যার নীরব সমাধান। বন্ধুত্বের এই ছোঁয়ায় আমরা একাকিত্ব ভুলে যাই আর খুঁজে পাই শান্তির ছোট ছোট আলো, যা আমাদের ভালো থাকার পথ দেখায়। এভাবেই আরও আধা ঘন্টা মতো থেকে সকলেই বাড়ির উদ্দেশ্যে বের হয়। সবাই যাওয়ার আগে একবার করে বলে যায়, সময় থাকতে নিজেরটা নিজে বুঝে নে তাহলে। তুই মেহেরির প্রতি অবশেষণ স্বীকার কর নিজের মনের অনুভূতি। এখন সে নিজেই এক হাতে গাড়ি চালাচ্ছে, বাঁ হাতে হাড়ে চোট লেগেছে, তাই ব্যথা বেশি। ডাক্তার দেখিয়েছিল, বলেছে সমস্যা নেই, ওষুধ নিলেই চলবে। ড্রাইভ করতে করতে নিজের ভেতরে প্রশ্নটা ঘুরছিল, আসলে কি আমার প্রতি অবসেসড? আমি কি মেহরিনের জন্যই বাসায় তাড়াতাড়ি ফিরে? বিয়ের পর কি মানুষ এমনি বদলে যায়? আমি কি বদলে গেছে? কিন্তু আমি তো এই বিয়ে মানি না, তাহলে বললাম কিভাবে? নিজেকে নিজেই বোঝাতে পারছে না। ইদানিং সেও খেয়াল করেছে এখন কেমন জানি বাসার জন্য টান লাগে, যেন বাসায় নিজের কিছু ফেলে এসছে। বাসায় থাকলে শান্তি লাগে, যেন আশেপাশে নিজের কিছু একটা সেভ আছে মনে হয়। এগুলো কি ভালোবাসা? প্রশ্নটা আসতেই মাথা ঝাঁকালো। না না, ভালোবাসা তো সহজ না।
বাসায় ফিরতে ফিরতে রাত 11টা বাজে। অনেকক্ষণ অপেক্ষার পর মেহরিন মাত্রই বিছানায় শুয়েছিল। তাহিয়া ঘুমিয়ে পড়েছে। আজ লোকটা বাসায় ফিরছে না, ছুটির পর আসলো না, পড়াতেও আসেনি। হলোটা কি? কোথায় গেল তালহা? ঠিক আছে তো? বারবার এই ভাবনায় ঘুরপাক খাচ্ছিল তার মাথায়। নিচে একবার গিয়েছিল, সোফায় বসে তিতলি বেগম ঘুমে ঢুলছে ছেলের অপেক্ষায়। তাই বুঝলো তালহার আশা এখনো বাকি। এভাবে এই নানান কথা ভাবতে ভাবতে হঠাৎ আবারও বাইরে গাড়ির শব্দ হতেই মেহরিন আবার উঠে দাঁড়ায়। এ নিয়ে অনেকবার গাড়ির শব্দে বারান্দায় গিয়েছে, তবে গিয়ে হতাশ তালহাকে না দেখে এবার বুক ভরা আশা নিয়ে এক ছুটে বারান্দায় যায়। না, এবার ঠিকই আছে, তালহা এসেছে। গাড়ি থেকে নেমে তালহাকে বাড়িতে ঢুকতে দেখতেই তার অশান্ত মনটা শান্ত হলো, যেন বুকের ভেতরে জমে থাকা ভয়টা বের হয়ে গেল নিঃশ্বাস হয়ে। এরপর চুপচাপ গিয়ে বিছানায় বসে পড়ে। এবার ভাবছে অন্য চিন্তা। কথা বলবে কিভাবে? জিজ্ঞেস করবে কি কোথায় ছিল এতক্ষণ? মাত্রই যেহেতু আসলো, এখন খেতে বসবে, তাই ঘড়ির দিকে তাকিয়ে সময় ধরে রাখলো। 1 ঘন্টা পরে বের হবে, তখন হয়তো খাওয়া শেষ হবে। কফি দেওয়ার অজুহাতে কথা বলে নেবে, ব্যাস। ইচ্ছে আর কাজের ফারাক রাখলো না সে। ঘুম ঘুম চোখে 12টা বাজা পর্যন্ত অপেক্ষা করতে লাগলো। ঘন ঘন চোখ বন্ধ হয়ে আসছিল, আবার সোজা হয়ে বসছিল। আজ যেন ঘুমটা অকারণে বেশি চেপে বসছে, কিন্তু ঘুমানো চলবে না, তাই চোখে মুখে পানি দিয়ে টেবিলে বসলো। গালে হাত রেখে বিড়বিড় করতে লাগলো। আমি যে আপনার সঙ্গে একটু কথা বলতে এত উতলা হই তা কি আপনি জানেন? 12টা বাজতে ওড়নাটা গায়ে দিয়ে বেরিয়ে পড়ল মেহেরিন। চারপাশ নিস্তব্ধ, সবাই ঘুমিয়ে পড়েছে। তালহা দরজার দিকে তাকিয়ে দেখলো লাগানো, নিচে উকি দিয়ে দেখলো কেউ নেই, লাইটও নেভানো। বাইরের নিয়ন লাইটের আলো ঘরে ঢুকছে। সেই আলোতে মেহরিন পা টিপে টিপে নিচে নেমে রান্নাঘরে গেল, গিয়ে নিজের কাজে লেগে পড়ল। আজ তারও চা খেতে ইচ্ছে হলো, তাই নিজের জন্য 1 কাপ করে নিল। বেশ কিছুক্ষণ পর 2 কাপ হাতে নিয়ে রান্নাঘরে লাইট বন্ধ করে তালহার রুমের দিকে এগোয়। দরজায় 2-3 বার টোকা দিল, কিন্তু কোনো সাড়া নেই। এবার ধাক্কা দিতে গিয়ে দেখে দরজা খোলা। ভেতরে ঢুকে চারিদিকে তাকিয়ে হতাশ হলো, তালহা নেই। এত রাতে আবার কোথায় গেল? তাহলে আজ আর কথাই হবে না। ভাবতেই মনটা আরও খারাপ হয়ে গেল। চুপচাপ বেরিয়ে আসলো। নিজেদের ঘরে যাবার সময় হঠাৎ ছাদের কথা মনে পড়তে দ্রুত পায়ে সেদিকে এগোলো। ছাদের দরজা খোলা, তা দেখে সেদিকে আগ বাড়ায়। শেষ সিঁড়ি পেরিয়ে দরজার সামনে আসতেই দেখে দূরে রেলিংয়ে বসে থাকা তালহাকে। হালকা বাতাসে তার স্বাদ উঠছে, হাতে সিগারেটটা জ্বলছে অল্প আলোয়। তাকে দেখতে মেহরিনের মুখে একচিলতে হাসি ফুটল, তবে তার হাতের সেই জিনিসটা দেখে মনটা অদ্ভুতভাবে জড়ো হয়ে গেল। তালহাও এসব খায়? সে তো জানে এসব বাজে ছেলেরা খায়, ভালো ছেলেরাও খায়। কথাগুলো মাথায় আসলেও এসব ভাবনা পাশ কাটিয়ে সে এগিয়ে গেল। তার পাশে দাঁড়িয়ে প্রশ্ন করলো, আপনি এত রাতে ছাদে কি করছেন? তালহা আকাশের দিকে তাকিয়ে হিসাব মিলাচ্ছিল আর সিগারেটে টান দিচ্ছিল। আজকাল এই নেশাটা যেন একটু বেড়েই গেছে। যখনই মনের ভেতর উথাল পাথাল লাগে, তখনই চাপ সামলাতে সিগারেটের সাহায্য নেয়। মেহরিনের কণ্ঠে কিছুটা চমকে তাড়াহুড়ো করে সিগারেটটা নিভিয়ে ফেলে দিল। পেছন ফিরে তাকাই। মেহরিনের নিরীহ মুখটা দেখতে অদ্ভুতভাবে তার মনটা শান্ত হয়ে গেল। সারাদিনের সব ভার যেন হালকা লাগছে। সারাদিন শেষে এই মুখটা দেখলে যেন সব চিন্তা ক্লান্তি দূর হয়ে যায়। কিন্তু এই শিকারটাই তার জন্য কঠিন। বেশিক্ষণ তাকায়নি, সঙ্গে সঙ্গে চোখ সরিয়ে আবার সামনের দিকে রাখলো। নরম স্বরে জিজ্ঞেস করলো, এমনি এসেছিলাম, তুমি ঘুমাওনি? মেহরিন হাতে থাকা কফিটা এগিয়ে দিল। তালহা কফিটা নিয়ে মুচকি হাসলো। মেয়েটা কি তার মন বুঝে যায়? মাথাটা একটু ধরেছিল, আর সেও কফি নিয়ে চলে এসছে। মেহরিন তার পাশে হেলান দিয়ে দাঁড়ালো, চোখে অদ্ভুত মনোযোগ নিয়ে তালহাকে দেখতে লাগলো। খেয়েছেন? আজ যেন তালহা নিজেকে হালকা লাগছে, মুডটা অন্যরকম হয়ে আছে। আজ আর নিজেকে তার সামনে এত গম্ভীর করে রাখতে মন সায় দিল না। সে হেয়ালি করে বলল, সত্য বলবো না মিথ্যা? মেহরিন একটু এগিয়ে তাকালো তার দিকে। বিস্ময় আর আগ্রহ মিলিয়ে চোখে পড়ল তার। সংক্ষেপ কথার মানুষের মুখে বাড়তি কথা শুনে কিছুটা অপ্রত্যাশিত লাগলো, তবে পর মুহূর্তে নির্লিপ্ত কণ্ঠে বলল, যদি সত্য বলতে সমস্যা হয় তাহলে মিথ্যাই বলুন, তবে মিথ্যা বলে পাপ হয়। তালহা আলতো হাসল। মেয়েটা বেশ কথা ঘোরাতে জানে। ইনডিরেক্টলি যে তাকে সত্য বলতেই বলল,
শান্ত চোখে তাকিয়ে ধীরে প্রশ্ন করল, আর যারা একজনকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে অন্য যেন হয়ে যায় তাদের পাপ হয় না? মেহরিন কথার কিছুই বুঝল না, চোখে গভীর প্রশ্ন নিয়ে জিজ্ঞেস করল। কে মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছে? তালহা মাথা নাড়িয়ে কিছু না বোঝালো, তবে মেহরিনের মনে প্রশ্ন রয়ে গেল। সে কয়েক সেকেন্ড তালহাকে লক্ষ্য করলো। কেমন যেন মনে হলো তালহার মন খারাপ। চায়ের কাপে চুমুক দিয়ে নরম কণ্ঠে জানতে চাইল, আপনার কি মন খারাপ? তালহা একটু চমকে তাকালো। মেয়েটা কি তবে তাকে নিয়ে ভাবছে? মাথা কাত করে আর চোখে তাকায় তার দিকে। সে তো উত্তরের অপেক্ষায় তাকিয়ে আছে। তালহা ভ্রু তুলে বলল, যদি বলি মন খারাপ তাহলে কি ভালো করে দেবে? মেহরিন সঙ্গে সঙ্গে আত্মবিশ্বাসী কণ্ঠে বলল, হুম। তার এত আত্মবিশ্বাস দেখে তালহা দেরি না করে বলল, মন খারাপ। বলেই তার চোখ মেহরিনের দিকে স্থির হলো। এবার সে দেখবে মেয়েটা কি করে তার মন ভালো করার জন্য। এদিকে মেহরিন একটু ভাবনায় পড়ে গেল। কয়েক মুহূর্ত ভাবনার পর তার মুখে মুচকি হাসি ফুটল। তালহা সে হাসিটা লক্ষ্য করে আন্দাজ করলো হয়তো কোনো বুদ্ধি পেয়েছে। মেহরিন তৎক্ষণাৎ বলল, গান গেয়ে শোনান। তালহা চোখ মুখ কুঁচকে নিল। তার মন খারাপ দূর করতেই তাকে গান গাইতে বলছে। এটা তার কাছে অদ্ভুতই লাগলো। এক হাত রেলিংয়ে ভর দিয়ে ঝুঁকে জিজ্ঞেস করলো, গান গাইলে মন ভালো হয়ে যাবে? মেহরিনের চোখ চকচক করে উঠল। হ্যাঁ। তালহা মাথা এদিক সেদিক ঝাঁকিয়ে সোজা হয়ে বলল, না না, ওতে তোমার মন ভালো হবে না, আমার না। মেহরিন এবার একটু মিনতি মেশানো স্বরে বলল, আরে সত্যি, আপনি একটু গেয়ে শোনান না, তারপর দেখবেন কিভাবে আপনার মন ঠিক করি আমি। তালহা ভ্রু তুলে বলল, আমি গান গাইলে তুমি কিভাবে ঠিক করবে? তার চেয়ে বরং তুমি গাও, আমার মুড ঠিক হলে হতে পারে। মেহরিন দ্রুত মাথা নেড়ে বলল, না না, তাহিয়া থেকে শুনেছি আপনার গানের গলা খুব সুন্দর। প্লিজ গান না, তারপর আমি প্রশংসা করব, তখন আপনার মন ভালো হয়ে যাবে। তার এমন সরল উক্তিতে তালহা ভ্রু কুঁচকে প্রশ্ন করল। প্রশংসা শুনলে মন ভালো হয়ে যায়? মেহরিন সে একই ভঙ্গিতে মাথা নেড়ে উত্তর দিল, হুম, আমার দাদি বলতো মানুষের প্রশংসা করলে নাকি মানুষ খুব খুশি হয়। প্লিজ গেয়ে শোনান না, প্লিজ প্লিজ। এই শেষের আদরের স্বরটা তালহার ভেতরকে আরো নরম করে তুলল। আবদারটা সে আর ফেরাতে পারল না। মেহরিনের চোখে সরাসরি তাকিয়ে গলা খাকারি দিয়ে তালহা গান ধরল। কন্যার চিরল বিরল চুল, তাহার কেশে জবা ফুল। কন্যার চিরল বিরল চুল, তাহার কেশে জবা ফুল। সেই ফুল পানিতে ফেলা কন্যা করলো ভুল। কন্যা ভুল করিস না, কন্যা ভুল করিস না। আমি ভুল করা কন্যার লাগে কথা বলবো না। এক যে ছিল সোনার কন্যা, মেঘবরণ কেশ। ভাটি অঞ্চলে ছিল সেই কন্যার দেশ। দুই চোখে তারা হারে কি মায়া, নদীর জলে পড়ল কন্যার ছায়া। তাহার কথা বলি, তাহার কথা বলতে বলতে নাও দাঁড়াইয়া চলি। আমি তাহার কথা বলি, তাহার কথা বলতে বলতে নাও দাঁড়াইয়া চল। কন্যা ভুল করিস না, কন্যা ভুল করিস না। গানটা শেষ না করে তালহা থেমে গেল। মেহরিন প্রথমে গানেই ডুবেছিল, কিন্তু ধীরে ধীরে বুঝতে পারল তালহার চোখ দুটো পুরোটা সময় তার উপরেই ছিল। কেমন যেন শান্ত, গভীর, অদ্ভুত দৃষ্টি। এক মুহূর্তের জন্য মনে হলো গানটা যেন তাকে নিয়েই গাইছে। ভাবনাটা মাথায় আসতেই তা আবার ছেড়ে ফেলল। সে কে? তাকে নিয়ে গান গাইবে কেন? নিজেকে নিজে এসব প্রশ্ন করে নিজেই অপরাধ বোধ করলো। তবে তালহা হঠাৎ থেমে যায়। মেহরিন ভাবনা থেকে বেরিয়ে অপ্রস্তুত হয়ে বলল, কি হলো, থামলেন কেন? ভালোই তো হচ্ছিল। তালহা রেলিং থেকে নেমে সোজা হয়ে দাঁড়ায়। চোখে মুখে হালকা একটা টান, যেন কিছু একটা চেপে রাখছে। শান্ত গলায় বলল, এমনি ভালো লাগছে না আর। তার কথায় মেহরিনের একটু আফসোস হলো। বেশ ভালোই তো লাগছিল শুনতে, আর একটু গাইলে কি এমন হতো। তবে সবটা নিজের ভেতরে চেপে রেখে বলল, আপনার গানের গলা কিন্তু সত্যিই দারুণ। মনে হচ্ছিল যেন কোনো পেশাদার সিঙ্গারের লাইভ শো দেখছি। মাশাআল্লাহ, আপনি চাইলে নিশ্চিন্তে গায়কও হতে পারেন। মেহরিনের মুখে নিজের গলার প্রশংসা শুনে তালহা মুচকি হেসে উঠল। মেয়েটার প্রশংসা করার পদ্ধতিটা ভালোই কাজে লেগেছে।
মানুষ আসলে অনেক সময় অবিশ্বাস্যভাবে সরল। তাদের একটু প্রশংসা করলেই গলে যায়, খুশি হয়ে ওঠে। মানুষকে খুশি করা সত্যি বলতে খুব কঠিন কিছু নয়। দু হাত বুকে ভাঁজ করে হালকা মজার ছলে বলল। ও আচ্ছা। মেহরিন উচ্ছ্বাসিত ভঙ্গিতে বলল। হ্যাঁ সত্যি, আপনি চাইলে শুধু ভয়েস রেকর্ড করে নেটে ছাড়তে পারেন, তারপর ভাইরাল হয়ে গেলে তো হয়ে গেল, তখন সেলিব্রিটি হয়ে যাবেন। রাস্তা দিয়ে হাঁটলে সবাই বলবে, আরে আপনি ওই তালহা ভাই না? মেহরিনের চিন্তা ভাবনা শুনে তালহা এবার শব্দ করে হেসে উঠল। হাসিটা এমন যেন তার বহুদিনের আটকে থাকা অনুভূতি একটু খুলে বেরিয়ে এলো। তালহাকে হাসতে দেখে মেহরিন দ্রুত তার দিকে তাকায়। এই সুন্দর মুহূর্ত মিস করতে চায় না সে। হাসতে হাসতেই তালহা বলল। নেটে শুধু ভয়েস রেকর্ড করে ছাড়লে তারা আমাকে না দেখে চিনবে কিভাবে? হিসেবটা মিলল না। কথাটা শুনে এবার মেহরিন নিজেই ভাবতে লাগলো, আসলেই তো, শুধু ভয়েস শুনে তো কাউকে চেনা যায় না। ভেবে বলল। তাহলে আমরা গায়কদের কিভাবে চিনি? গান দিয়েই তো, তাই না? গান দিয়েই চিনি, তবে তাতে চেহারাও দেখেছে। গানের ভিডিওতে গায়কদের কিন্তু দেখা যায়। হ্যাঁ, তাহলে আপনিও ভিডিও সহ গান ছাড়লে সবাই চিনবে। তালহা মাথা নাড়িয়ে তার বাচ্চামিতে সায় দিয়ে ভাবার ভঙ্গিতে বলল। আচ্ছা, তাহলে ভেবে দেখি। তবে এবার হঠাৎই মেহরিনের মাথায় অন্য কিছু এলো। ঝট করে তালহার সামনে এসে দাঁড়িয়ে বলল। না না, ভিডিও দিবেন না। হঠাৎ তাকে এতটা হাইপার হতে দেখে তালহা বিস্মিত চোখে তাকালো। মাত্রই তাকে এত সুন্দর করে অ্যাডভাইস দিচ্ছিল, এখন আবার কি হলো? কিছুটা চিন্তিত হয়ে প্রশ্ন করলো। কেন? মেহরিন একটু ইতস্তত করে বলল। তখন তো অনেক মেয়েও আপনাকে দেখবে, পছন্দ করবে। শেষের কথাটা বলতে তার গলা একটু খাদে নেমে আসলো। তালহা গভীর দৃষ্টিতে তাকিয়ে রইল তার দিকে। ধীরে জিজ্ঞেস করলো। আসলে মেয়েরা পছন্দ করবে আমাকে? মেহরিন মাথা নেড়ে বলল। হুম। এক সেকেন্ড নীরবতার পর তালহা অপ্রস্তুত একটি প্রশ্ন করে বসলো। তার কণ্ঠ নরম কিন্তু খুব সরাসরি ছিল। আর তুমি? তালহার হঠাৎ এই প্রশ্নে মেহরিন চমকে ওঠে। সে তালহাকে পছন্দ করে কিনা এই প্রশ্নটাই করেছে তালহা। ভাবতেই তার ভেতরটা কেমন আলোড়িত হয়ে উঠল, যেন বুকের ভেতর হঠাৎ একটা ঢেউ এসে আঘাত করলো। মেহরিন তালহার দিকে থেকে তাড়াহুড়া করে চোখ সরিয়ে সামনের রাস্তায় চোখ রাখলো। আলো অন্ধকারে মিশে থাকা সে রাস্তাটাকে দেখার ভান করছে। আসলে যে সে নিজের দৌড়ানো হৃদস্পন্দনটায় লুকানোর চেষ্টা করছে তা বুঝতে দিচ্ছে না। আপাতত তার চোখ রাখতে পারছে না তালহার দিকে। তার দৃষ্টিতে সে আজ প্রশ্নের চেয়েও বেশি কিছু দেখেছে। সে গভীর অনুসন্ধানী চোখ দুটো মনে হচ্ছিল তার সব কিছু পড়ে ফেলার চেষ্টা করছে। যে ছেলেটাকে মনে মনে পছন্দ করে, যাকে দেখলেই তার ভেতরে অজানা উত্তাপ ছড়িয়ে পড়ে, সে মানুষ নাকি সরাসরি জানতে চাইছে তাকে পছন্দ করে কিনা। লজ্জা তো লাগারই কথা। মেরিনেরও গাল হালকা গরম হয়ে উঠেছে। লজ্জা, অস্বস্তি সব মিলেমিশে এমন এক অনুভূতি তৈরি হয়েছে যা তার পক্ষে সামাল দেওয়া কঠিন হয়ে গেল যেন। তাকে অস্বস্তিতে পড়ে যেতে দেখে তালহা একটা দীর্ঘশ্বাস ফেলল। কাপটা রেলিংয়ে রেখে নিজেও হেলান দিল। প্রসঙ্গ ঘোরাতে শান্ত স্বরে জিজ্ঞেস করলো। তোমরা মেয়েরা কেমন ছেলে পছন্দ করো? মেহরিনের মুখ থেকে হুট করে বেরিয়ে গেল, আপনার মতো। বাক্যটা শেষ হতে না হতেই তালহা তড়িৎ চোখ তুলে তাকায়। তার তীক্ষ্ণ অবাক একটা দৃষ্টি। সে দৃষ্টি সরাসরি নিজের দিকে বুঝতে পেরে মেহরিন তড়িঘড়ি বলল। মানে আপনি তাহসান ভাই, আপনাদের মতো ছেলেকেই পছন্দ করে মেয়েরা। তাহসান নামটা শুনতেই তালহার মুখভঙ্গি যেন পাল্টে ফের আগের মতো হয়ে গেল। যে মেজাজ এতক্ষণে একটু ঠান্ডা হয়েছিল আবার যেন তা বিগড়ে গেল। অল্পক্ষণ আগের নরম ভঙ্গিটা যেন মুহূর্তে উধাও। যেন মেহেরিন নিজেই ঠিক করে আবার নিজেই তার শান্তিতে দাগ কেটে দিল। হাত মুঠো করে নিয়ে রাগ চেপে ধমকে উঠল সে। এত রাত হলো, এখন ঘুমোনি কেন? শরীরে হঠাৎ পরিবর্তন মেহেরিনকে ভড়কে দেয়। মাথায় ঘুরতে লাগে, এর আবার হঠাৎ কি হলো? কি বলল যে এত রেগে গেল সে? মনে মনে খুঁজে দেখলো কি বলেছে সে, তবে তেমন কিছুই পেল না যা তাকে রাগিয়ে দিবে। তার ভাবনার মাঝে তালহা আবারও একই প্রশ্ন করতে এসে ধীরে বলল। এমনি ঘুম আসছিল না। তো ছাদে এসেছিলে কেন? এবার উত্তর না দিয়ে মেহেরিন নিজের মনে যে প্রশ্নটা নিয়ে এসেছিল তা উল্টো জিজ্ঞেস করে বসল। আপনি আজ এত দেরি করে এলেন কেন?
তালহা তীক্ষ্ণ চোখে চেয়ে গলা আর একটু শক্ত করে বলল, এটা আমার উত্তর নয়। কথাটা মেহরিনের মনে কেমন খোঁচা দিল। এতক্ষণ ভালোভাবে কথা বলার পর হঠাৎ এত জোর কণ্ঠস্বর, একটু খারাপ লাগলো তার। মাথা নিচু করে নরম কণ্ঠে বলল, আপনি আজ পড়ালেনও না, তাই জিজ্ঞেস করতে এসেছিলাম। তালহা একটা জোরে শ্বাস নিয়ে নিজেকে সামলে নিয়ে বলল, কেন? ওর দিকে সমস্যা হচ্ছিল? কোনটা বুঝুনি? বলো, এখনই বুঝিয়ে দিচ্ছে। মেহরিন কিছুক্ষণ তার দিকে চেয়ে রইল, চোখে তার দুর্বলতা, কিছু বলার চেষ্টা, আবার থেমে যাওয়া। খুব আস্তে করে বলল, এখন ফিজিক্স কেমিস্ট্রি কিছু বুঝতে চাই না, আমি আপনাকে একটু বুঝতে চাই। কথাটা কানে আসতেই তালহা থমকে গেল। মেয়েটার চোখে এখন সত্যি সত্যি তাকে বোঝার বাসনা, এটা সে এড়াতে পারল না। মেহরিন যেন চোখের ভাষায় বলতে চাইছে অনেক কিছু, কিন্তু তালহার মনে আবার ফিরে এলো পুরনো সেই সন্দেহ। চিঠি, তাহসান, সে কি তবে ভুল ভাবছিল এতদিন? নাকি মেহরিন সম্পর্কে এখানের ভাবনা তার ভুল? সে তো মানুষের চোখ পড়তে পারে, নিজের বেলায় কেন পড়তে অক্ষম হচ্ছে? মনে সন্দেহের ঝড় নিয়ে প্রশ্ন করল। আমার কি বুঝতে চাও? মেহেরিন কোনো দ্বিধা না রেখে সঙ্গে সঙ্গে বলল, পুরো আপনিটাকেই বুঝতে চাই। আমাকে বুঝে কি হবে? মেহেরিন ধীরে হাসল, চোখ নিচু। অনেক কিছু, যেমন? যেমন আপনাকে ভালো রাখতে পারবো। বোঝাবুঝি হলেই তো বনিবনাও হয়। কথাটা শুনে তালহার ভেতরটা হালকা দুলে উঠল, কিন্তু গম্ভীর মুখে জিজ্ঞেস করল, আমাদের বনিবনা হয়েও কি? সবসময় কি একসাথে থাকবো? তালহার কথাটুকু যেন মুহূর্তে হাসি খুশি মেহেরিনকে অন্ধকারে ঠেলে দিল। তার ভেতরটা হঠাৎ ব্যথাতুর হয়ে উঠল, মাথা নিচু হয়ে গেল নিজে থেকে। মনে ভাবনা আসতে লাগলো, আসলেই তো তারা কি সবসময় একসঙ্গে থাকবে? তালহা তো একদিন না একদিন বিয়ে হবেই, তখন সে কোথায় থাকবে? কেন সে নিজেকে বারবার তালহার ভাবনায় ডুবিয়ে ফেলছে? কেন বাস্তবতা ভুলে যায় বারবার? মেহেরিনের এই নীরবতা দেখে তালহা ভেবে নিল তার পুরো উল্টো। তার ছেলের হাসি হাসে। তখনই মেহেরিন মুখ ফুটে জিজ্ঞেস করলো, আপনি কি চান? তালহা নীরব চাহনি স্থির হলো মেহেরিনের চোখে। আমি চাই তুমি ভালো থাকো। আবেগ বাদ দিয়ে নিজেকে নিয়ে ভাবো। তুমি বড় হলে আমি নিজে ভালো পাত্র দেখে তোমাকে বিয়ে দেব। খুব হ্যাপি রাখবো তোমায়। কথাটা বলতে বলতে তালহা ছাদ থেকে নেমে যাওয়ার জন্য এগোলো। তার গলার সুরে অদ্ভুত ভার, যেন নিজেকেও বোঝাতে কষ্ট হচ্ছে। সিঁড়ির কাছে এসে একটু থেমে ফিরে বলল, আমি কিন্তু সবসময় এভাবে পাশে থাকবো না, তোমাকে বোঝানোর জন্য। নিজের বোঝ নিজে বুঝতে শিখো মেহেরিন। আই নো ইউ আর আ ব্রিলিয়েন্ট গার্ল। ঘরে গিয়ে এখনই ঘুমিয়ে পড়বে। বলেই যেতে নিলে মেহেরিন আর নিজেকে সামলাতে পারল না। এক ছুটে গিয়ে তালহার হাত দু হাতে আঁকড়ে ধরে। তালহা জায়গায় থেমে দ্রুত চোখে সেদিকে তাকাতেই মেহেরিনের চোখ বেয়ে দুফোঁটা পানি নেমে এলো। নিস্তেজ কণ্ঠে ফিসফিস করে বলল, আপনি আছেন বলেই আমি এত ভালো থাকি। আপনি না থাকলে আমি কোনোদিনও ভালো থাকতে পারবো না। তালহা থমকে গেছে, চোখ দুটো ছানা পড়া। মেহরিনের কথা যেন তাকে অপ্রস্তুত করে তুলেছে। মেয়েটার চোখ পানিতে টলমল করছে। অবিশ্বাস্য কণ্ঠে সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করলো, কি বললে মাত্র? মেহরিন হঠাৎ ফুপিয়ে কেঁদে ওঠে। নিজের নিয়ন্ত্রণ হারানো কিশোরী মন আর ধরে রাখতে পারল না। ভেতরে জমার যন্ত্রণারা হঠাৎ বহিঃপ্রকাশ হতে শুরু করেছে। তালহার ডান বাহু দুহাতে জাপটে ধরে কপাল ঠেকে ধরে সেখানে, আর কাঁদতে কাঁদতেই থরথর কণ্ঠে বলতে লাগে, আপনি আপনি আমার জীবনের সবচেয়ে সুখময় সুন্দরতম একটা অধ্যায়। এই অধ্যায় আমি সারা জীবন নিজের বুকে জড়িয়ে রাখতে চাই। এই অধ্যায়ের একটা পাতাও হেরফের হলে আমি মরেই যাব। বাক্যগুলো শেষ হওয়ার আগেই আবারও ডুকরে কেঁদে ওঠে। হাহাকার ভরা কান্না, যা দমিয়ে রাখা দায় এখন। তার ছোট্ট শরীরটা কেঁপে কেঁপে উঠছে, শ্বাস যেন আটকে যাচ্ছে প্রতিবার। চোখের পানি নাকের পানি মিলে তালহার শার্টের হাতাটা ভিজিয়ে একাকার করে দিচ্ছে। তালহার সেদিকে খেয়াল নেই, সে শুধু তাকিয়ে আছে মেহরিনের ভাঙা দেহভঙ্গির দিকে। একটা মানুষ ঠিক কতটা অসহায় হলে এভাবে কারোর সামনে কান্নায় ভেঙে পড়ে? তার এই কান্না কোনোভাবেই অভিনয়ের কাতারে ফেলতে পারছে না। এ ভেঙে পড়াটা সত্যিকারের, গভীর এবং বেদনামথিত। তবুও সে এখনো হিসাব মেলাতে পারছে না। তবে কি তার ভাবনা ভুল? তাকে ভুল বোঝানো হয়েছে, নাকি মেহরিনের ডাবল গেম খেলছে? ভাবনাটা মাথায় আসতেই মন সোজাসুজি সেই ধারণাকে প্রত্যাখ্যান করে। মন থেকে মানতে পারল না তা।
এভাবে কাঁপতে থাকা মেয়েটা, এভাবে আঁকড়ে ধরা হাত, এই অসহায় ফুপিয়ে ওঠা, এগুলো অভিনয় হতেই পারে না। তার মন হাজার চেষ্টা করেও সন্দেহটা জায়গা দিতে পারছে না। কিন্তু তাহসানের বিষয়টা কি একদমই ফেলে দেওয়ার মতো? তাহসানকে তো সে আশায় দিয়েছে। তাহলে ঠিক এই জায়গাতেই তালহা আটকে যায়। হিসাব নিকাশের খেলায় যে ছেলেটা সবসময় মুহূর্তেই সমাধান টেনে ফেলত, আজ সে সামান্যতম সমীকরণও মেলাতে হিমশিম খাচ্ছে। মস্তিষ্ক জানান দিচ্ছে সন্দেহ পুরোপুরি অমূলক নয়, কিন্তু মন বলছে আরেক। তার সামনে কাঁদতে থাকা এই মেয়েটি মিথ্যা হতে পারে না। এ কান্না কোনো চাতুর্য না। দুদিকে টান টান স্রোতে তালহা অস্থির হয়ে ওঠে। এ যেন এমন এক দ্বন্দ্ব যেখানে সঠিক ভুল নেই, আছে শুধু অনুভূতি আর তিক্ত সন্দেহের লড়াই। এদিকে কাঁদতে কাঁদতে একসময় মেহেরিন তালহার কোনো হেলদোল না দেখে ভেজা চোখ দুটো তুলে তাকায় তার দিকে। তাকে এতক্ষণ চুপচাপ স্থির দাঁড়িয়ে থাকতে দেখে ভেতরে অদ্ভুত একটা রাগ চেপে বসল। সে তো আর পাথর নয়। কান্নায় ভেঙে পড়া মেয়েটিকে মানবতার খাতিরেও তো কিছু সান্ত্বনা দেওয়া যায়, অথচ তালহা চুপচাপ দাঁড়িয়ে। ক্রোধ আর দুঃখ মিলেমিশে আচমকা ফেটে পড়ল মেয়েটি। তাকে ছেড়ে দিয়ে হঠাৎ তীক্ষ্ণ উঁচু স্বরে বলে উঠল, কি হলো, কিছু বলছেন না কেন? মেহেরিনের এই আকস্মিক উচ্চ স্বরে তালহা হালকা নড়ে ওঠে। তাকাতেই মেয়েটির ভেজা তীরের ন্যায় চোখ জোড়ায় চোখ পড়ে। পানিতে টলমলো করছে, যেন পানি আবার উপচে পড়ার অপেক্ষায়। দৃশ্যটি তার ভেতরে অদ্ভুত এক খচখচে ব্যথা তৈরি করে। কোনো দ্বিধা না করে সে হঠাৎ এগিয়ে এসে এক হাত তার মুখের দিকে বাড়িয়ে দেয়। মেরিনের চোখের পানি মুছে তার গালে আলতো করে চেপে ধরে। এক নিঃশ্বাসে বলে ওঠে, কাঁদবে না, কাঁদলে ভীষণ বাজে দেখায় তোমায়। বাজে দেখায় তোমায়। এই চারটি শব্দে যেন মেহরিনের কান্নার বাঁধ আবার ভেঙে যায়, যেন এতদিনে জমে থাকা যন্ত্রণারা একসাথে বেরিয়ে আসতে শুরু করেছে। সে তালহার হাত ঝাড়া মেরে সরিয়ে দিয়ে দুকদম পিছিয়ে যায়। মাথা নুয়ে আবারও কাঁদতে লাগে। অসংযত সেই অস্থির কান্না। তার কান্না বাড়তে দেখে তালহার ভেতরকার অস্থিরতাও যেন বাড়ছে। হাঁসফাঁস করতে করতে বিরক্ত গলায় ঝাড়ি মেরে বলল, বললাম না কাঁদবে না। এ বাক্যটা শেষ হতে না হতেই বিপরীতে আচমকা মেহেরিন পাল্টা ঝাড়ি মেরে বসল, যা তালহার কোনো হিসেবেই ছিল না। মেহেরিন আক্রোশে ভরা কণ্ঠে চেঁচিয়ে উঠল, 100 বার কাঁদবো, আপনার কি? আমাকে বাজে দেখায় তো ওই দিন নেচে নেচে বিয়ে করেছিলেন কেন? অন্য কারো ঘাড়েও তো চাপানো যেত। এই বিচ্ছিরি মেয়েকে বউ হিসেবে কবুল কেন করলেন? তালহা পিট করে তাকিয়ে আছে, যেন বুঝতে চেষ্টা করছে মেয়েটা কি আসলেই মেহেরিন। যে মেয়েটা তার সামান্য কথাতে ভয়ে গুটিয়ে থাকতো, আজ সে মেয়ে তার সামনে দাঁড়িয়ে তাকে ঝাড়ি দিয়ে কথা বলছে। শুধু ঝাড়ি নয়, তাকে একের পর এক প্রশ্ন করছে। তার কথাগুলো তালহার মুখের ভাব যেন মুহূর্তেই থমকে দিয়েছে। 1 সেকেন্ডের জন্য তারও মাথায় খেলে। সেদিন চাইলে সে অন্য কারো ঘাড়ে এই বিয়েটা চাপিয়ে দিতে পারত। তালহা একবার বেঁকে বসলে তার সিদ্ধান্ত বদলানোর ক্ষমতা কারো বাপেরও নেই। তাহলে তখন কেন সে মেহরিনের দিকে হাত বাড়িয়েছিল? সেদিন তার মনে হয়েছিল শুধু তার কাছে এই মেয়েটা সেফ থাকবে, বাঁচবে সঠিকভাবে। অন্য কারো ওপর ভরসা হয়নি। শুধু এ কারণেই এত বড় বন্ধনে আবদ্ধ হয়ে গেল। তালহার এই দীর্ঘ ভারী নীরবতা এবার মেহরিনের অসহ্য লাগে। আজ যেন সে নিজের স্বরূপেই নেই। আজ তার ভেতরে তীব্র এক জেদের স্রোত, কিছু না কিছু পাওয়ার জেদ, কিছু দাবি করা জেদ। রাগে দুঃখে সাহস করে এক কদম এগিয়ে এসে তালহার মুখোমুখি দাঁড়ায়। তালহা মাথা নিচের দিকে ঝুঁকে তাকানো তার দিকে, কারণ মেহরিন তার থেকে তুলনামূলক খাটো। মেহরিন মুখ তুলে শক্ত চোখে চেয়ে তার পানে। মেয়েটার মুখটা যেন স্বচ্ছ জলের ন্যায় ফুটে উঠেছে। তার জমে থাকা তীব্র অভিমানটা স্পষ্টভাবে দেখা যাচ্ছে। চোখে, ঠোঁটের কোণে, দাঁড়ানোর ভঙ্গিতে, শ্বাসের প্রতিটি টানে। মেহরিন তীক্ষ্ণ স্বরে ফের বলে উঠল, কি হলো বলুন, কেন বিয়ে করেছেন? তালহা ভারী নিঃশ্বাস ফেলে গম্ভীর গলায় উত্তর দিল, আমার মনে হয়েছিল তুমি একমাত্র আমার কাছেই সেফ থাকবে, অন্য কারো উপর ভরসা হয়নি, তাই। মেহরিন সঙ্গে সঙ্গে ক্ষুব্ধ গলায় বলে উঠল, তাই বলে বিয়ে করে ফেলবেন? যদি বউ মানার ইচ্ছেই না থাকে তাহলে বিয়ে কেন করলেন? বিয়ে কি আপনার কাছে ছেলে খেলা? তার কথায় তালহা মাথা ধীরে নেড়ে অনুতাপ মেশানো স্বরে বলল, না, তবে তখনও কোনো রাস্তা ছিল না। মেহরিন অসহায় চোখে তাকিয়ে তালহার মুখপানে শুকনো ঢোক গিলে কাপা কণ্ঠে বলে উঠল, এখন আমারও তো কোনো রাস্তা নেই। আমি তো আপনাকে স্বামী হিসেবে মেনে নিয়েছি।
মনের সবটুকু জায়গা তালহা শিকদারের নামে দলিল করে ফেলেছি আমি। এখন কি করব আমি? কি নিয়ে বাঁচবো? তালহা মেহরিনের আচমকা কথায় আরও থমকে যায়, যেন প্রতিটি বাক্যগুলো তার বুকে গিয়ে ধাক্কা খাচ্ছে। কয়েক মুহূর্ত স্থবির থাকার পর হঠাৎ দ্রুত পায়ে মেহরিনের দিকে এগিয়ে আসে। তার আচমকা তেড়ে আসা দেখে মেহরিন ভড়কে ওঠে। অচেতন মনে ভাবনা সেই তালহা রেগে থাপ্পড় না মেরে বসে। তবে সেই তালহা তার দু বাহু শক্ত করে চেপে ধরে উৎসুক স্বরে প্রশ্ন করে, এখন কি বললে তুমি? তোমার মনের সবটুকু জুড়ে আমি, এটাই তো বললে? মেহরিন ভেজা চোখে শুধু মাথা নেড়ে সায় দেয়। তার চোখে যন্ত্রণা, আকুলতা আর নীরব স্বীকারোক্তির মিশেল। তালহা বিস্ফোরিত নয়নে তাকিয়ে আছে সেই চোখে। মেয়েটিও তার চোখে চোখ রেখে দাঁড়িয়ে, অটল সেই চাহনি, যেখানে তালহা অনুভব করে এক নিঃশব্দ আকর্ষণের টান, যেখানে সে স্পষ্ট ভালোবাসা দেখছে, কোনো আবেগের ছোঁয়া নয়। তবে কি তাহসানকে নিয়ে তার ধারণা ভুল? হঠাৎই কথাটি মাথায় আসতেই তালহার বুকের ভেতর জমে থাকা সন্দেহ আর আটকে রাখতে পারল না। দম নিয়ে তীক্ষ্ণ গলায় প্রশ্ন ছুড়ে দেয়। তুমি কি ডাবল টাইমিং করছো মেহরিন? কথাটা শুনে মেহরিন হতচকিত চোখে তাকায়। শব্দটাই যেন তার মাথার ওপর দিয়ে গেল। কপাল কুঁচকে বিস্মিত গলায় জিজ্ঞেস করলো, ডাবল টাইমিং? তালহা তাকে ছেড়ে পেছন ফিরে যায়। নিজের করা প্রশ্নে নিজেই যেন অস্বস্তিতে ভুগছে। বিরক্তিকর শ্বাস ফেলে আঙ্গুল দিয়ে কপাল স্লাইড করতে লাগে। এটা তার মানসিক চাপ কাটানোর পরিচিত অভ্যাস। এদিকে মেহরিন দাঁড়িয়ে আছে একই প্রশ্নে আটকে। তালহা নীরবতা তাকে আরও অস্থির করে তোলে। সে আবার একই প্রশ্ন করল। তালহা আবার ফিরে তাকায়, চোখ মুখ এবার শক্ত ভাব। কাট গলায় বলল, ডাবল টাইমিং মানে একসাথে দুজন কন্টিনিউ করা, দুজনকে একই আশা দিয়ে। বাকিটুকু বলতে গিয়েও থেমে যায় তালহা। কথাগুলো উচ্চারণ করলেও কেমন যেন শ্বাস কষ্ট হচ্ছে। মেহরিনের তো শব্দগুলো শুনতেই মুখ হাঁ হয়ে যায়। এতক্ষণকার দুঃখ ক্ষোভ এক মুহূর্তে বদলে গিয়ে বিস্ময়ে রূপান্তরিত হয়েছে। সারাদিন তালহাকে নিয়েই যে ভেবে কুল পায় না, সে আবার একসাথে দুজন কন্টিনিউ করবে। এই চিন্তাটাই তো কেমন অবাস্তব শোনাচ্ছে মেহরিনের কাছে। তালহার এমন সন্দেহে বোকা বনে যায়। অবাক কণ্ঠে প্রশ্ন করল, কি সব বলছেন আপনি? কিসের ভিত্তিতেই বা এসব বলছেন আপনি? তালহা নির্লিপ্ত, শান্ত ভঙ্গিতে তাকিয়ে আছে মেহরিনের দিকে। হৃদয়ের ওজন লুকিয়ে মুখে কঠোরতা ফুটিয়ে রেখে সমান স্বরে বলল, তুমি তাহসানকে পছন্দ করো না? কথাটা যেন আকাশ ফুঁড়ে নেমে আসা বজ্রের মতো কানে লাগলো মেহরিনের, যা মাথার ভিতর বিকট শব্দে গর্জে উঠেছে। যাকে নিয়ে সে ন্যূনতম কোনো ভাবনাও ভাবে না, তার সম্পর্কে এমন প্রশ্ন, আর তার জন্য যে এত পাগলামি করে, সেদিকে খেয়ালই নেই লোকটির। ভাবনাটি তাকে মুহূর্তেই ক্ষিপ্ত করে তোলে। রাগে ভরা কণ্ঠে বলে ওঠে, কি আবল তাবল বকছেন আপনি? মাথা গেছে আপনার? আমি কেন তাহসান স্যারকে পছন্দ করতে যাব? তালহা কপালে সূক্ষ্ম ভাঁজ ফেলেই বলল। তুমি তাহসানকে পছন্দ করো না? মেহরিন চোখ মুখ কুঁচকে বিরক্তি মাখা ভঙ্গিমায় সঙ্গে সঙ্গে উত্তর দিল, না, ওনাকে কোন দুঃখে পছন্দ করতে যাব আজব? তালহা অবাক হয়ে তাকায়। মনে মনে কিছু হিসাব মেলাতে চেষ্টা করলো, তারপর দ্রুত জিজ্ঞেস করলো, তাহলে ওই চিঠি? মেহরিন সন্দিহান চোখে তাকিয়ে অস্থির কণ্ঠে প্রশ্ন করলো, আপনি কি সেই দিনের ওই চিঠির কথা বলছেন? তালহা ডানে বামে মাথা নাড়াতে মেহরিনের চোখের সামনে সবকিছু স্পষ্ট হয়ে গেল। তাহলে সেদিন তাকে নিয়ে চিঠি লেখার জন্য তাকে এতগুলো কথা শোনায়নি, উল্টো তাকে ভুল বুঝে এতগুলো কথা শুনিয়েছে। ভাবতেই মনের ভেতর কেমন করে ওঠে। যাকে নিয়ে কোনো ভালো মন্দ চিন্তাও করে না, তাকে কিনা সে চিঠি লিখবে? চুপ করে থাকা মেহরিনকে দেখে তালহা দাঁত কিড়মিড়িয়ে ফের প্রশ্ন করল। ওটা তো তাহসানের জন্যই ছিল, রাইট? তার প্রশ্নে মেহরিন নাক ফুলিয়ে তাকালো তালহার দিকে। রাগে যেন ফুঁসে উঠছে সে। এত বড় হয়েও এত অবুঝপনা করবে তালহা, এমনটা ভাবতেও পারেনি। মেহরিন উল্টো ভাবছিল তার মনে সব কথা বুঝে গেছে, কিন্তু এই বলদ উল্টো বুঝে বসেছে। রাগ যেন একদম পাহাড়ের চূড়ায় পৌঁছে গেছে। তাকে এখনও চুপ দেখে এবার তালহাও ধৈর্য হারিয়ে চিল্লিয়ে উঠল, উত্তর দাও মেহরিন, সেদিন তুমি কার জন্য সেচেছিলে? কাকে দেখাতে? মেহরিন সঙ্গে সঙ্গে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে মুখ বাঁকিয়ে বলল, একটা আহাম্মককে দেখাতে। কথাটি বলার সঙ্গে সঙ্গে মেহরিন তালহার দিকে বড় বড় চোখ করে কড়া চাহনি দেয়।
পর মুহূর্তে মুখ ভেঙচে ধাপধাপ পা ফেলল নিচে যেতে। তার যাওয়ার দিকে তাকিয়ে তালহা দীর্ঘশ্বাস ফেলে কিনারায় এসে দাঁড়ালো। মানুষ কখনো কখনো যে অনুভূতিকে দূরে সরিয়ে রাখতে চায়, ভাগ্যের অদৃশ্য সুতো ঠিক সেই অনুভূতির দিকে মনকে আরও নিবিড়ভাবে টেনে নিয়ে আসে। অবাক লাগে, কেন এমন অস্থিরতা ভেতরে জমে ওঠে, কেন বুক হঠাৎ ভারী হয়ে নুয়ে আসে, কেন সব কিছু এত ফাঁকা ফাঁকা লাগে। সমগ্র অন্ধকার আকাশকে সাক্ষী রেখে মনে মনে উচ্চারিত হলো এক নিঃশ্বাসে কিছু স্বীকারোক্তি। দুর্বলতার হাত থেকে নিজেকে বাঁচাতেই তো আমি পিছু হাঁটতে চেয়েছিলাম। তবু আশ্চর্য, যাদের থেকে দূরত্ব চেয়েছে তারা যেন এসে আমার অন্তর্যের অদ্ভুত এক দখল নিয়ে বসেছে। এর মধ্যে কারো হাঁপানির শব্দে পেছনে ঘুরে তাকায়, দেখে মেহরিন দাঁড়িয়ে জোরে জোরে শ্বাস নিচ্ছে, হয়তো দৌড়ে গিয়ে দৌড়ে এসছে। তালহা শান্ত চোখে তাকে পরখ করতে লাগে। মেহরিন আর না দাঁড়িয়ে হন্তদন্ত পায়ে এগিয়ে আসে তালহার দিকে। ঠিক সামনে এসেই তার ডান হাত নিয়ে তাতে কয়েকটা কাগজ ধরিয়ে দেয়। তারপর নির্লিপ্ত কণ্ঠে বলে, আপনি একটা বলদ। মেহরিনের কথা শুনে তালহা চোখে প্রশ্ন নিয়ে একবার হাতে থাকা কাগজগুলোতে চোখ রাখে, তো আবার মেহরিনের দিকে। তা দেখে মেহরিন আরও রেগে বলল, এই আপনি না বলতেন আমি ছোট কিছু বুঝি না, এখন তো দেখছি পুরোই উল্টো। আপনি আজ তো একটা গ্যাদা বাবু যে কিচ্ছু বোঝে না, চোখের সামনে সব রেখেও অবুঝ। মানে সিরিয়াসলি, আমি চিঠিতে হাসান ভাইকে লিখেছি। বলতে বলতে সেদিনের চিঠিটা মেলে ধরে। চিঠিতে কোথায় কোথায় তাহসানের ভাইয়ের নাম আছে আমাকে দেখান একবার। তালহা বাকি কাগজগুলো হাতের মুঠোয় নিয়ে মেহরিনের হাতের চিঠিটা ধরে। একদম শেষের লাইনটা দেখিয়ে তাকাতে মেহরিন কড়া চোখে তাকায়। ততে কি বাংলাদেশে খালি একটাই নাম, আর সেটা তাহসান? তালহা মাথা ঝাঁকিয়ে স্বল্প স্বরে উত্তর দিল, তো আপনি তাহসান ভাবলেন কেন? আরো কত নাম আছে, সেগুলো ভাবেননি কেন? তালহা এবার ক্ষিপ্ত কণ্ঠে গর্জে উঠল, ওই দিন তুমি এটা দাহসানকে দিয়েছিলে, সো এটা পরিষ্কার কথা। মেহরিনের তো ইচ্ছে করছে নিজের মাথা নিজে ফাটাতে। লোকটা তাকে এত ভুল ভেবে বসে আছে, ছি, তাকে কতই না খারাপ ভাবছিল। নিজেকে নিজে শান্ত করে বলল, হাতে থাকা কাগজগুলোতে একটু চোখ বুলালেই উত্তর পেয়ে যাবেন। আমার আর আপনার সঙ্গে এক্সট্রা কথা বলতে ভালো লাগছে না। মেহরিনের কথায় তালহা পড়তে লাগলো মোবাইলের টর্চ ধরিয়ে। আর তার ঠিক সামনে মেহরিন দাঁড়িয়ে আছে, তার চোখে চোখ রেখেই। আজ যেন মেহরিনের মধ্যে অন্যরকমই একটা অধিকারবোধ কাজ করছে। ভয় লজ্জা সাইডে রেখে নিজেটা নিজে বুঝে নেওয়ার মিশনে নেমেছে। তালহা এক লাইন পড়ছে আর মেহরিনের দিকে আর চোখে তাকাচ্ছে। এভাবেই প্রায় মিনিট 10 লাগিয়ে সবগুলো চিঠি পড়ে নেয়। এবার যেন নিজের মনে অপরাধবোধে জন্ম নেয়। মেহরিনকে ভুল বোঝার অপরাধবোধ, কিন্তু এটাও চিন্তায় আসে সেদিনের সব কি তবে মিথ্যা। সোজা হয়ে দাঁড়ায়, নিজের সকল অনুভূতি ধামাচাপা দিতে মুখ গম্ভীর করে তোলে। চিঠিগুলো ফিরিয়ে দিয়ে প্রশ্ন করল, কিন্তু আমার প্রশ্ন, তোমার চিঠি দাহসানের কাছে কি করছিল? ইংলিশ শিটের মাঝে ছিল, ভুলবশত চলে গেছে। তা শুনতেই তালহা দুহাতে চুল টেনে ধরে চোখ মুখ রাগে লাল হয়ে উঠেছে। রাগে হিসিয়ে বিড়বিড় করল। তবে আমাকে মিথ্যা বলেছে? তালহার হঠাৎ রাগ বুঝে উঠল না, তার কথা শুনে জিজ্ঞেস করল, কে? তালহা কিছুই বলল না, চোখ বন্ধ করে জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো। মনটা কেমন হালকা লাগছে এখন, যেন বুকের ওপর থেকে ভারী কিছু নেমেছে। শ্বাস নিয়েও শান্তি পাচ্ছে। এতদিন সে ভুল ধারণায় নিজেকে কষ্ট দিয়েছে ভাবতে নিজের ওপর নিজের রাগ উঠছে। তার উচিত ছিল আগে মেহরিনের সাথে বিষয় নিয়ে আলোচনা করার। তবে যদি এই কাণ্ড না হতো, সে হয়তো জানতোই না সে মেহরিনকে কতটা চায়। মেহরিনকে অন্যের সাথে না দেখলে হয়তো ফিল করতে পারতো না মেহরিন যে তার ব্যক্তিগত। কথাটা মাথায় খেলতে দ্রুত চোখ মেলে তাকায় মেহরিনের দিকে। মেয়েটি এখনও আশাহত চোখে চেয়ে আছে তার দিকেই। হতাশ কণ্ঠে তাচ্ছিল্য নিয়ে বলে উঠল, একজন নারীর পিছনে হাজার পুরুষ ঘুরলেও সেই নারী নির্দিষ্ট একজনকেই ভালোবেসে বসে আর কি। আর শেষ পর্যন্ত সেই একজনকেই না পেয়ে নিজের জীবনটাকে ধ্বংসের পথে ঠেলে দেয়। একটু থেমে ধরা গলায় ফের বলল, তবে শুনুন তালহা সাহেব, আপনাকে পাওয়ার জন্য আমি একবার নয়, দুবার নয়, বারবার নিজেকে ধ্বংস করতে প্রস্তুত। তার কথা শেষ হতে হন্তদন্ত পায়ে তার কাছে এগিয়ে আসে তালহা। হঠাৎ জিজ্ঞেস করল, গুড টাচ আর ব্যাড টাচ? তালহার আকস্মিক প্রশ্নে মেহরিন ঠিক বুঝল না। তবে তালহার চোখে উত্তর পাওয়ার অপেক্ষা দেখে সে বলল, গুড টাচ। But I'm going to touch you badly.
কথাটুকু বলার সঙ্গে সঙ্গে তালহা হঠাৎ ঝাঁপিয়ে পড়ে মেহরিনের ওপর। এক ঝটকায় তাকে জড়িয়ে ধরে বুকের সঙ্গে, এমনভাবে চেপে রাখে যেন বহুদিনের হারানো কিছু অবশেষে ফিরে পেয়েছে। তার আলিঙ্গনের চাপে মেহরিনের শ্বাস পর্যন্ত আটকে আসছে। এক অজ্ঞাত তীব্রতায় যেন সে তাকে আর 1 ইঞ্চিও সরে যেতে দিবে না। তালহার মনটা এখন অব্যক্ত এক শান্তিতে ডুবে, যেন বুকের ভেতরের হারিয়ে যাওয়া জিনিসটা অবশেষে ফিরে এসেছে ঠিক নিজের জায়গায়। এদিকে মেহরিন তালহারি আকস্মিক উন্মাদনায় কিছু বুঝে ওঠার আগে হঠাৎ উপলব্ধি করে তার পা মাটি ছুঁইছে না আর। চমকে ওঠে সে, মনে হচ্ছে কেউ তাকে এক ঝটকায় টেনে নিয়ে দেওয়ালের গায়ে ঝুলিয়ে রেখেছে। তবে যখন সে বুঝলো, সঙ্গে সঙ্গে সেও 2 হাতে তালহার গলা জড়িয়ে ধরে। ভীষণ ভালো লাগছে তার। এ জীবনের সকল কষ্ট যেন নিমিষে মিলিয়ে গেছে। আজ তালহাকে কেমন আপন আপন লাগছে, যেন মেহরিনেরই কেউ। তবে কি তালহা অবশেষে তাকে বুঝলো? সজ্ঞানে এটা তাদের প্রথম স্পর্শ। এই সুখকর মুহূর্তের অপেক্ষাই তো ছিল। আবেশে চোখ বুজে ফেলে মেহরিন। তালহার হাতের বাঁধন যেন আস্তে আস্তে আরও শক্ত হচ্ছে। পারলে তাকে বুকের ভেতরেই গটিয়ে নিত। এভাবেই 10 মিনিটেরও বেশি সময় কেটে যায়। তালহার মুখ থেকে এখন অবধি টু শব্দ বের হয়নি, শুধু তাকে আঁকড়ে ধরে দাঁড়িয়ে আছে। মেহরিন এবার ছাড়া পেতে নড়তে থাকে, নেমে যেতে চাইছে। সে কি কম ভারী নাকি? এতক্ষণ ধরে একটা ভারী মানুষকে তুলে রাখা মুখের কথা নয়, কিন্তু তালহার সেসবে কোনো হেলদোল নেই। সে একই ভঙ্গিতেই তাকে জড়িয়ে ধরে তার গলায় মুখ গুজে আছে। সে তো মেহরিনের শরীরের ঘ্রাণ নেওয়াতেই ব্যস্ত। না পেরে শেষে মেহরিনই কাপা কণ্ঠে বলে উঠল, ছাড়ুন, কেউ দেখবে। কয়েক সেকেন্ড নীরবতার পর তালহা হাসকি স্বরে ফিসফিসিয়ে বলে উঠল, We are married, so I don't care. ম্যারিড। এই শব্দটা তার মুখে উচ্চারণ হতে মেহরিন তেলে বেগুনে জ্বলে উঠল। সঙ্গে সঙ্গে ঝাঁঝালো কণ্ঠে শটান জবাব দিল, এখন আসছে ম্যারিড। এই চিন্তা এতদিন কোথায় ছিল? তালহা একটু বিচলিত হলো না, বরং মেহরিনকে 2 হাতে তুলে ছাদের রেলিংয়ের ওপর বসিয়ে দিল। তারপর দুপাশে হাত রেখে তাকে ঘিরে দাঁড়িয়ে পড়ল একদম কাছে, চোখে চোখ রেখে। মেহরিন তালহার গলা ধরে আছে এখনো। তালহার গভীর দৃষ্টি যখন তার চোখে আঘাত করলো, তখনই সে হঠাৎ ভরকে গেল। এই চাহনি স্বাভাবিক নয়, এ এক অন্যরকম দৃষ্টি। এমন দৃষ্টি যা মেয়েদের বুকের ভেতর কেমন যেন শিরশিরে উষ্ণতা জাগায়। লজ্জার উত্তাপ উঠে গেল মেহরিনের গাল বেয়ে। চোখে চোখ রাখা দায় হয়ে উঠল। সে চোখ নিচু করে ফেলল। হৃদস্পন্দন অস্বাভাবিক দ্রুত হয়ে উঠল। তালহা মনোযোগ দিয়ে তাকে দেখছে। ফোলা ফোলা গাল, সরু নাক, সাথে টানা চোখের ঘন পাপড়ি। মাথার ঘোমটাখানা কবেই পড়ে গেছে। সামনের 1-2টি চুল মুখে নেমে এসছে। তার চোখে পড়তে আচমকা ফু দিয়ে সরিয়ে দিতে মেহরিন চোখ বুজে নেয়। একটা ক্ষুদ্র লজ্জার কাঁপুনিতে যেন নিভে গেছে। এতক্ষণে চরম সাহসী মেয়েটা এখন লজ্জায় যেন গলে যাচ্ছে। তালহা আলতো হেসে ফেলল। তারপর শীতল মন গলানো কণ্ঠে জিজ্ঞেস করল, ভালোবাসতে পারেন ম্যাডাম? চমকে উঠে ফট করে চোখ মেলে তাকায় মেহরিন। আপনি আর সঙ্গে ম্যাডাম। তালহার মুখে উচ্চারিত এই সম্বোধন দুটো যেন সরাসরি হৃদয়ে গিয়ে লাগলো। এত সুন্দর শোনালো যে সেই তবদা খেয়ে বসেছে। লোকটা কি তাকে ঘায়েল করতে চাইছে? তবে সে তো এমনিতেই ঘায়েল এই ছেলের ওপর। তার চোখের প্রশ্নবোধক দৃষ্টি পেয়ে তালহা আবার জিজ্ঞেস করল, বলুন ম্যাডাম, ভালোবাসতে পারেন? মেহরিন লজ্জায় মুচকি হেসে মাথা নেড়ে বলল, আলবাত পারি। আপনার মতো নিরামিষ নাকি? তালহা হো হো করে শব্দ করে হেসে উঠল মেহরিনের কথায়। তারে মন খোলা হাসি দেখে মেহরিনও আনমনে হাসল। তালহা ঠোঁটে হাসির রেখা টেনে রেখেই বলল, আমি কিন্তু ভালোবাসতে পারি ম্যাডাম। আমার ভালোবাসা প্রকাশ করা শুরু করলে আপনি হার মানতে বাধ্য হবেন। মেহরিন পরম আগ্রহে জিজ্ঞেস করল, আপনি ভালোবাসেন আমায়? তালহা এবার মেহরিনকে রেলিং থেকে নামিয়ে আলতো করে ছেড়ে দাঁড়ালো। 2 হাত পকেটে গুজে ফিসফিসিয়ে বলল, ভালোবাসার মতো দুর্ঘটনায় আমি শেষ পর্যন্ত আঘাতপ্রাপ্ত হয়ে গেলাম ম্যাডাম। বাক্যটা শোনার সাথে সাথে মেহরিনের চোখ টলমলো করে উঠল। 2 ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল আনন্দে। মৃদু উল্লাসে ঝটপট তালহাকে জড়িয়ে ধরল। ঠোঁটের কোণে অপ্রত্যাশিত সুখের হাসি। এই আঘাতের জখম সারা জীবন আপনার অঙ্গে রাখবেন তো? তালহা মেহরিনের মাথায় পরম আদরে হাত বুলিয়ে আশ্বাসের হাসিতে বলে,